জ্বালানি তেল আমদানি করবেন ব্যবসায়ীরাই, থাকছে না একক আধিপত্য। বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগে বিশেষজ্ঞদের উদ্বেগ। রাষ্ট্রপতি নির্বাচনে 20 অগস্ট বৈঠক ডেকেছেন সিইসি। দলের বিপক্ষে ভোট দিলে থাকবে না এমপি পদ। জুলাই সনদ না মানা দরকার ছিল মদ নাহিদের। পুরনো বন্দোবস্তে আর ঢাকা দিল্লি সম্পর্ক নয়, প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই। হাসিনা প্রত্যাবর্তন পর্যালোচনা করছে দিল্লি। হাসিনার নির্দেশেই জুলাই যোদ্ধাদের বাড়ি প্রতিষ্ঠানে আগুন। কলকাতায় আত্মগোপনে 3 দফা বাসা বদল হাদি হত্যার পরিকল্পনাকারীর। পার্বত্য চট্টগ্রামে বিভেদের পেছনে বিদেশি ষড়যন্ত্র দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর। শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত নয়। এসএসসিতে কেউ পাশ না করা স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা। মিরপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা। অপরাধ জগতের নতুন আতঙ্ক। রুবেল সহ গ্রেফতার 5। গাড়ি, আগ্নেয়াস্ত্র জব্দ। দেখছিলেন স্টার নিউজ প্রাইম শিরোনাম, সঙ্গে রিশান মাহমুদ। সংকট সমাধানে বেসরকারি খাতকে তেল আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি খাত নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এলপিজির দাম নিয়ন্ত্রণে এখন থেকে বেসরকারি খাতের পাশাপাশি সরকারও আমদানি করবে। এদিকে তথ্য উপদেষ্টা বলেছেন, একক কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হাতে জ্বালানি খাত ছেড়ে দেওয়া হবে না। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরেই মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে শুরু হয় জ্বালানি সংকট, যার প্রভাব পড়ে আমদানি নির্ভর বাংলাদেশেও। তেলের সংকটে হওয়া ভোগান্তি ছিল চরমে। সেই দৃশ্যকে মাথায় রেখেই বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিয়ে নীতিমালা পরিবর্তন হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। আমরা কিন্তু অকটেন পেট্রোল খুব কম আমদানি করি, দেশ থেকে কিনি আমরা। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? হয়ে গেল যে একটা নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার জন্য আমরা করছি। এমনকি আপনার দেখলাম একজন বলছে, আমি অলরেডি 2 লক্ষ কোটি টাকা আমার পকেটে চলে আসছে। তো 2 লক্ষ কোটি টাকা গুনতে কতক্ষণ লাগে আমি জানি না। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। অবশ্য একই সেমিনারে জ্বালানিতে বেসরকারি খাতের নিয়ন্ত্রণের সমস্যার কথা উঠে আসে প্রতিমন্ত্রীর কণ্ঠেই। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করলেও ভোক্তারা সঠিক দাম পায় না। এজন্য এলপিজি আমদানি করবে সরকার। হ্যাঁ, বিইআরসি দাম নির্ধারণ করেন, ওনারও হয়তো একটা নির্দিষ্ট দামে ওনাদের ডিস্ট্রিবিউটরদেরকে সরবরাহ করেন, কিন্তু দিন শেষে কনজিউমাররা কি সেই নির্ধারিত দামে পান না। অনেকগুলো অপারেটর রয়েছেন যারা সকলে আমদানি করেন না, মাত্র 5-6 জন আমদানি করেন। সরকার আমদানি করে বাল্ক আমরা তাদেরকে সরবরাহ করবো, যাতে করে মার্কেটকে আমরা স্টেবিলাইজ করতে পারি। এদিকে জ্বালানি তেল আমদানি একক কোনো ব্যবসায়ী বা ব্যক্তির হাতে তুলে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জায়েদুর রহমান। জনতার স্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে। কাজে এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নীতিমালা করছে সরকার। এটা নিয়ে আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা মাঝের মাহবুব, স্টার নিউজ, ঢাকা। কাটছে না গ্যাসের সংকট। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের সারি আবারও দীর্ঘ হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। কারণ মহেশখালীর টার্মিনালের যেই ত্রুটি তা সারলেও লাইনে গ্যাসের চাপ একেবারেই কম। প্রতিমন্ত্রী জানিয়েছেন, পূর্ণ মাত্রায় চালু করতে বন্ধ রাখতে হবে টার্মিনালটি। মা হারা 3 সন্তানকে রেখে জীবিকার তাগিদে ভাড়ায় গাড়ি চালান খোকন। মঙ্গলবার ভোর থেকে দুপুর অবধি পাননি গ্যাস। তাই তার জীবন জীবিকার সংগ্রাম হয়ে উঠেছে আরও কঠিন। আমার 3 ছেলে, আমার ওয়াইফ মারা গেছে, ঠিক আছে। বাচ্চাদেরকে সকালে রান্না করে দিয়ে, এই গাড়ি এখানে রেখে রান্না করে দিয়ে আসছি। রান্না করে দিয়ে স্কুলে পাঠাই দিয়া আমি এখানে এসে বসে আছি।
আসলেই জ্বালানি সংকট নাকি ব্যবসায়ীরা দাম বাড়ানোর পায়তারা করছেন তা নিয়ে সংশয় জানান ভুক্তভোগী যানবাহন চালকরা। সকাল থেকেই তারা গ্যাস দেয় না, বুঝছেন, এখন কখন দিব কি আসা বিষয়ে তাও তারা জানে না। গ্যাস আমি মনে হয় গ্যাস আছে, আমাদের বাংলাদেশে গ্যাস আছে, আসলে একটা সিন্ডিকেট চলতেছে, এটাই হলো বড় কথা। মহেশখালী টার্মিনালের সমস্যা সমাধান হলেও ফিলিং স্টেশনে এখনও কাটেনি সিএনজি সংকট, কারণ লাইনে বাড়েনি গ্যাসের চাপ। দিন পার হয়ে রাত পর্যন্ত অপেক্ষা করলেও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না চালকরা। 4টা থেকে এখন পর্যন্ত 6টা বাজে আসছি, লাইনে গ্যাস নাই, এ পর্যন্ত বসে আছি। 1-2 ঘন্টায় গ্যাস নিয়ে এলাইছি সবসময়, কিন্তু এখন গ্যাস পাইতেছি না, এটা কোনো একটা সমস্যা অবশ্যই আছে। সরবরাহ কম থাকায় লাইনে গ্যাসের চাপ কম বলছে ঢাকার ফিলিং স্টেশনগুলোর কর্তৃপক্ষ। আসার সম্ভাবনা যে কখন সেটা আমরা বলতে পারতেছি না। দেখা যাচ্ছে বিকাল 5টায়ও আসতে পারে, আবার রাত 2টা আসতে পারে, 10টায়ও আসতে পারে। প্রেশারই নাই আজকে, তো আমার তো 2-1 ইয়াতে প্রেশারে আমার জেনারেটরটা চলতো, আজকে জেনারেটরটা অফ হয়ে একদম অটো বন্ধ হয়ে গেছে। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছে পুরো সক্ষমতায় আনতে মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল ফের বন্ধ রাখতে হবে। একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো কিন্তু ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। গেল জুলাই মাসে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় মহেশখালীর ভাসমান টার্মিনাল। চলতি মাসের শুরুতে একটি ইউনিট চালু হলেও দ্বিতীয় ইউনিট মেরামতের কাজ চলমান আছে। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা। জ্বালানি তেল কেবল একটি পণ্য নয়, এটি কৌশলগত খাত। তাই এর আমদানি ও বিপণনে বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত হলে অলিগার্ডদের হাতে জিম্মি হতে পারে সরকার, এমনটাই মত জ্বালানি বিশেষজ্ঞদের। এমন স্পর্শকাতর বিষয়ে খসড়া নীতিমালা প্রণয়নে তড়িঘড়ি করে সরকার কাদের স্বার্থ পূরণ করতে চায় সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্টে। চিনি কিংবা সয়াবিন তেলের মতো নিত্যপণ্য থেকে এলপিজি সিলিন্ডার, যেখানেই আমদানি ও বিপণনে বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা, সেখানেই আছে সিন্ডিকেট করে ভোক্তার পকেট কাটার অভিযোগ। তবে একেবারেই আলাদা জ্বালানি তেল, কেননা এই একটি পণ্যের দামের পরিবর্তনে প্রভাবিত হয় জীবন জীবিকা সংশ্লিষ্ট প্রায় সকল ব্যয়। তাই বিশ্বের বেশিরভাগ দেশের মতো 1976 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গঠন করে জ্বালানি তেলের সর্বোপরি নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল সরকার। তবে হঠাৎ করেই এই খাতের বেসরকারীকরণে নজর সরকারের। চলতি বছরের 24 মে একটি বেসরকারি ব্যবসায়ী গ্রুপ জ্বালানি তেল আমদানি করে বিক্রয় ও বিপণনের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে। এর প্রেক্ষিতে জ্বালানি তেলের বেসরকারীকরণে প্রয়োজনীয় খসড়া নীতিমালা প্রণয়নে 4 দিনের সময় বেঁধে দিয়ে একটি কমিটিও গঠন করেছে মন্ত্রণালয়। তবে সরকারের এমন উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কৌশলগত এই খাতে পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে অলিগার্কদের হাতে সরকার জিম্মি হতে পারে বলে শঙ্কা তাদের। এই 40% হচ্ছে স্টেপ ইন, অর্থাৎ ঢুকার পরে দেখে তারা নানা রকম লস দেখাবে, এই দেখাবে, এটা পারতেছি না আমরা, এখানে ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না, আরও আস্তে আস্তে পার্সেন্টেজ কমাতে থাকবে, অর্থাৎ ক্ষমতাটা গভর্নমেন্টের কমাতে থাকবে। বিদ্যুৎ এবং জ্বালানি এটা মানুষকে দিতে হবে, এই দেওয়ার যে মানুষ, এটা ব্যবসায়ীদের থাকে না। এটা সংবিধানে রাষ্ট্র পরিচালনার নীতির পরিপন্থী। জ্বালানি খাত ডেড বেডে, সেই জ্বালানি খাতকে আমি সরকার আমার নিয়ন্ত্রণে না রেখে আমি বেসরকারি হাতে ছেড়ে দিলাম, যারা লুণ্ঠন করাই যাদের বৈশিষ্ট্য। স্পর্শকাতর একটি বিষয়ে নীতিমালার জন্য মাত্র 4 দিনের এই আলটিমেটাম জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তড়িঘড়ি করে গঠিত এই উচ্চ পর্যায়ের কমিটি কার স্বার্থে কাজ করছে তা নিয়ে গভীর উদ্বেগ জ্বালানি বিশেষজ্ঞদের। লুণ্ঠনকারী যে শক্তি যে উদ্ভব হয়েছে বিগত 1.5-2 দশক ধরে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে, তাদের পৃষ্ঠপোষক এবং তাদের সহায়ক শক্তি, তারা একটা গোষ্ঠীবদ্ধ অলিগার্ক। তারা কিন্তু জনগণের 18 কোটি জনগণের কল্যাণের জন্য তারা কোনো কাজ করবে না, তারা কাজ করবে আমার লাভটা, ওদের লাভটা, নিজস্ব লাভটা। তার চারিকিনারে যে বদমাইশগুলো আছে, লুটেরাগুলো আছে, এরা তো সব নিয়ে যাচ্ছে, তারা তো সেটাকে বাধা দিচ্ছে না। তারেক রহমানের উচিত এই চোরগুলাকে ডান্ডা মারতে হবে, শায়েস্তা করতে হবে। প্রতিষ্ঠার পর থেকে বিপিসি এককভাবে আমদানি করে শতভাগ জ্বালানি, যার বিপণনে কাজ করে রাষ্ট্রায়ত্ত 3 প্রতিষ্ঠান, পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা ওয়েল। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ
অ্যামচ্যামের প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে আসেন অ্যামচ্যাম বাংলাদেশের সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। অ্যামচ্যাম প্রতিনিধিরা জানান, মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করবেন তারা। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভিসা এর এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। অবশেষে বন্ধ থাকা 3টি জুট মিল খুলছে। 2 বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে সরকার। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম। বলেন, মিল 3টিতে 1000 কোটি টাকা বিনিয়োগ করবে 2টি কোম্পানি, যেখানে কর্মসংস্থান হবে 11,000-এরও বেশি মানুষের। এ সময় আগামী 6 মাসের মধ্যে বন্ধ হওয়া আরও কিছু কলকারখানা চালুর উদ্যোগের কথাও জানান তিনি। মন্ত্রণালয় জানিয়েছে, খুলনার খালিশপুরের প্ল্যাটিনাম জুবিলি জুট মিল 30 বছরের জন্য ইজারা পেয়েছে হ্যামকো গ্রুপ। অন্যদিকে খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলস এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিলস ইজারা পেয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। আমরা 3টি মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে এই একটা লিজ চুক্তি স্বাক্ষর করেছি। সেই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। প্রায় 1000 কোটি টাকার উপরে বিনিয়োগ হবে। আমাদের প্রায় 2টা মিল মিলিয়ে 3টা মিল মিলিয়ে 11,000-এর উপরে কর্মসংস্থান হবে। এই যে বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরুটা আমরা করলাম। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে থাকবে না সংসদ সদস্য পদ। একই সঙ্গে এতে বিএনপি প্রার্থী কে হচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন চিফ হুইপ। এই ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি ছিল বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে এক ব্রিফিংয়ে ইসি সচিব জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি সম্প্রচার করা হবে, অধিবেশন কক্ষেই ঘোষণা করা হবে ফল। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে 20 অগাস্ট সংসদ কক্ষে বৈঠক ডেকেছেন সিইসি। 3.5 দশক পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী, তবে আনুষ্ঠানিকভাবে এখনও প্রার্থীর নাম দেয়নি বিএনপি। উল্টো দিকে আগেই অলি আহমেদের নাম ঘোষণা করেছে 11 দল। তফসিল অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হচ্ছে 20 আগস্ট। সংসদ নির্বাচনে গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন প্রকাশ্যে। এ নিয়ে সংসদ ও নির্বাচন কমিশনের 2 ঘণ্টার বৈঠক। এবং ফ্যাসিবাদের আক্রমণের শিকার। পরে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, দলীয় প্রার্থীর বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। আর এখনও চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। বিরোধী দলীয় চিফ হুইপ জানান, তাদের প্রার্থী গ্রহণযোগ্য, রাজনৈতিক অবস্থান জানাতেই নির্বাচনে অংশ নেয়া। এ সময় আবারও জুলাই সনদ বাস্তবায়ন কেন জরুরি সে কথা জানান তিনি। জুলাই সনদ অনুযায়ী হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য, এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন। পরে নির্বাচন কমিশনে ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নির্বাচনে 349 জন সংসদ সদস্য ভোট দিবেন। 5টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। আপনার লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে, আপনারা যেন আপনাদের নির্ধারিত জায়গায় এটা বসতে পারেন। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ, আর তা সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। পুরনো বন্দোবস্ত থেকে না বেরোলে ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলবে না। তাই ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। আর প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ বলেও জানান তিনি। সাকিব আল হাসান
প্রসঙ্গে তিনি বলেছেন, তিনি ঢাকা ফিরলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর নতুন করে আলোচনায় ঢাকা দিল্লি সম্পর্ক। দণ্ডিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তৈরি হওয়া টানাপোড়েন কাটতে পারে কোন পথে, তারই আভাস দিলেন তথ্য উপদেষ্টা। জনাব ত্রিবেদী ভারতে গেছেন, তিনি নিশ্চয়ই তার সেই জায়গায় যেখানে রিপোর্ট করার কথা জানাবেন যে বাংলাদেশের অ্যাটিটিউড কি, এবং এত বড় একটা দেশ, তাদের যথেষ্ট ক্যাপেবিলিটি আছে, তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, তাদের বিভিন্ন পর্যায়ে সেই মানুষজন আছেন, তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং এনগেজমেন্ট নতুনভাবে ইন আ সেন্স এই গত 17 বছরে যেভাবে হয়েছে তার বাইরে থেকে করতে হবে। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুসম্পর্ক গড়তে হলে ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে কারো সাথে কোনো সম্পর্ক তৈরি করবে না। ভারত না, শুধু ইন জেনারেল এনি কান্ট্রি যার সাথে আমরা বিভিন্ন কারণে এনগেজমেন্টে যাব, আমাদের অর্থনৈতিক কারণ আছে, আমাদের সিকিউরিটির কারণ আছে, নানান কারণে যাব আমরা, তারা এই ব্যাপারটা আসলে মাথায় নেবেন। এই জন্য আমি আশা প্রকাশ করি ভারত এই বাস্তবতাটা বুঝবেন। কথা বলেন শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের ফিরে আসা প্রসঙ্গেও। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে, সো ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। এছাড়া ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধানের বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ বলেও জানান জাহিদুর রহমান। সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। এদিকে তারেক রহমান দীনেশ ত্রিবেদী বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে 2 উপলক্ষে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পাশাপাশি দণ্ডিত শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানান রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর পাশাপাশি আঞ্চলিক জোট বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ প্রধানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে। Our High Commissioner met with the Prime Minister of Bangladesh yesterday. সোমবার ভারতের হাই কমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অন্য 2টি বিষয় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ ও হাদির মামলা। হাদির বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার অংশ। এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। আর সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে আগেও আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের পক্ষ থেকে যে প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে সেই অনুযায়ী আমরা বিষয়টি পর্যালোচনা করছি। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন তথ্য জানিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে অভিযোগের প্রমাণ হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদের অডিও ফোন আলাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। জুলাই আন্দোলন দমাতে ফোনে একের পর এক নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের। সম্প্রতি ট্রাইব্যুনালে দাখিল করা তার বিভিন্ন কল রেকর্ড তাই প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের মারারও নির্দেশ দেন তিনি। আমাদের তো না, আমরা মাঠে না থাকলে পুলিশ পারবে না। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও শোনানো হয়েছে তাতে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদেরও বাড়িঘরে আগুন। আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর কথাও উঠে এসেছে এই ফোন আলাপে। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনে উঠে আসে আন্দোলন দমনের প্রসঙ্গ। যার যার গন্তব্যে মহল্লায় চলে যাবে, না যার যার এলাকায় চলে যাবে, রাইট। হ্যাঁ, বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং
প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাসহ 7 জনের মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে। এই কল রেকর্ডগুলো তদন্তকারী কর্মকর্তা জব্দ করেছেন, সিআইডির ফরেনসিক টেস্ট করিয়ে তার রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। এই সকল কথোপকথনে দেখা যায় যে উনি একজন দলের সাধারণ সম্পাদক হিসাবে এবং সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী হিসাবে এই আন্দোলন দমনে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগকে সমন্বয় করেছে। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে। আরও বেশ কটি শুনানি শেষ পর্যায়ে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি নাম পাল্টে হয়ে গেছেন মহিউদ্দিন চৌধুরী। বদলে ফেলেছেন বাবার নামও, এমনকি জন্ম তারিখও। স্টার নিউজের হাতে এসেছে তাজুলের সব চাঞ্চল্যকর তথ্য। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 2025 সালের ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এরই মধ্যে ছাত্রলীগ নেতা শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক যুবলীগ নেতা আলমগীরকে ভারতে গ্রেপ্তার করা হয়। হাদি হত্যায় 17 জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় ডিবি। তদন্তে উঠে আসে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে বাপ্পি পলাতক। স্টার নিউজের হাতে পলাতক তাজুল ইসলামের বেশ কিছু নথি এসেছে। তথ্য বলছে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, চেষ্টা করছেন সেখানকার নাগরিকত্ব পাওয়ার। বাংলাদেশি পাসপোর্টে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম থাকলেও ভারতে মহিউদ্দিন চৌধুরী নামে আধার কার্ড নিয়েছেন। পাসপোর্টে বাবার নাম নজরুল ইসলাম চৌধুরী থাকলেও আধার কার্ডে নাম দিয়েছেন নজরুল উদ্দিন চৌধুরী। শুধু তাই নয়, তাজুল বদলে ফেলেছেন জন্ম তারিখও। বাংলাদেশি পাসপোর্টে তাজুলের জন্ম তারিখ 5 জুলাই 1983 হলেও 5 বছর বয়স কমিয়ে ভারতের কাগজপত্রে জন্ম তারিখ দেখিয়েছেন 1988 সাল, যেখানে পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুরের বুকলেশ রোডের এই অ্যাপার্টমেন্টের ঠিকানা রয়েছে। বর্তমানে তাজুল কলকাতার পুরতি অ্যাকোয়া ক্ষয়ের F3 নম্বর ফ্ল্যাটে থাকলেও মাঝে মাঝেই অবস্থান পরিবর্তন করছেন। স্টার নিউজের হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায় ভারতে আকরাম আলী ওরফে ভিকি নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসা করছেন তাজুল। মূলত ভিকি তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সাহায্য করছেন। হাদি হত্যা মামলায় ডিবি চার্জশিট দিলেও বাদীপক্ষের নারাজির কারণে বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। এ হত্যা মামলায় এ পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা। আগের তদন্তের অনেক কিছু এখানে রেলিভেন্ট থাকবে। ফৌজদারি মামলার তদন্তের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে চার্জশিট প্রেরণ করতে হলে লোকটা আইডেন্টিফিকেশন অবশ্যই দরকার। তো সে অন্য জায়গায় যায়, যে নামে ধারণ করুক না কেন বা যেভাবেই সে ইমপারসনেট করুক না কেন, এই লোকটার প্রপারলি সে লোক কিনা এটা আমরা প্রথমে যাচাই করে নেই। তাজুলের অপরাধে জড়ানোর বিষয়টি নতুন নয়। এর আগেও ওজন মাপার মেশিনে বোমা রাখার অভিযোগে তাজুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। প্রশ্ন হচ্ছে, এমন চিহ্নিত অপরাধী চাইলেই কি অন্য দেশের নাগরিক হতে পারে? আমি আপনাদের কাছে আশা করি আপনারাও আমার এখানে অ্যাটেন্ড করবেন, উপস্থিত থাকবেন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। পাহাড় ও সমতলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান কিছু ভিনদেশী। রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কেউ আদিবাসী নয়, সবাই বাংলাদেশি। বক্তারা আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী সবাই বাংলাদেশি। এই সনদ পুরোপুরি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আদিবাসী ইস্যুতে রাজধানীর গুলশানে এই আলোচনা সভার আয়োজন করে চিটাগং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশন। এতে বক্তারা বলেন, পাহাড়কে অস্থিতিশীল রাখতে চায় আন্তর্জাতিক অপশক্তি। 1900 সালের আইন দিয়ে এই সমস্ত নিগ্রোষ্ঠীকে বাঙালিদের উপরে মর্যাদা দেওয়া হচ্ছে, যে কারণে জমি কেনা যায় না, যেটা অন্যান্য আলোচকরা বলছিলেন। সুতরাং এইটার গভীর সিগনিফিকেন্স আছে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে। আমাদের মাননীয় সংসদ সদস্য এবং রাজনীতিবিদদের এই বিষয়টা জানা উচিত, ভবিষ্যতে এই বিতর্কগুলো উঠবে।
এনসিপি নেতা সার্জিস আলম বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে জুলাই সনদ অনুযায়ী সবাই বাংলাদেশে, কিন্তু সরকার এখনও এই সনদ পুরোপুরি বাস্তবায়ন করেনি। আমরা আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ভেদাভেদগুলোকে একপাশে রেখে আমরা বরং সবাইকে জাতি বলে সম্বোধন করতে চাই, যেটা আমাদের জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটার জন্য আমাদের যে গোড়া, যেটা যে ৭২-এর সংবিধান, সেই জায়গার সংস্কারটা সবার আগে জরুরি। তথ্যমন্ত্রী বলেন, আদিবাসী একটি অপ্রাসঙ্গিক শব্দ, বিষয়টি নিয়ে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসী মনোযোগ দিয়ে এই জনমিতিকে বোঝা যায় না। এই জনমিতিকে বুঝতে চাইলে ন্যাচারালাইজেশনের যে ইভলিউশনের ধারা, সেই ধারা সম্পর্কে সমাজবিজ্ঞানের যে মৌলিক জ্ঞান তা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড় ও সমতলের বিভেদ সৃষ্টিতে কিছু ভিনদেশী উস্কানি রয়েছে। সাংবিধানিকভাবে আমরা যেটা এখনো পর্যন্ত স্বীকৃতি দিয়েছি তা হচ্ছে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন কালচারের ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বিকশিত করব এবং ধারণ করব। এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। দেশের পার্বত্য অঞ্চল বিষয়ে গবেষকদের নিয়ে একটি কমিটি করে জাতীয় পলিসি তৈরির আহ্বান জানান বক্তারা। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা। শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার রেজলিউশন নিয়ে বিভ্রান্তি, তবে এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত বলতে রাজি নয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী বলছেন, ৭৭,০০০ শিক্ষক নিয়োগের আগে আবেদনকারীর যাচাই বাছাই, তারপর নিয়োগ প্রক্রিয়া ঠিক করা হবে। এছাড়া এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি এমন স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি রেজুলেশন ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বেশ কয়েকটি ক্যাম্পাসে। ওই রেজুলেশনে বলা হয়েছে, এনটিআরসি শুধু নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে, আর শিক্ষক নিয়োগ হবে ম্যানেজিং কমিটির মাধ্যমে। এই খবরের জবাবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, আলোচনার টেবিলে থাকা এই রেজুলেশন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মন্ত্রীও জানান, রেজুলেশনের একটি অংশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অথচ নথির নিচেই স্পষ্ট করা আছে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল, আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের ছাত্ররা তারা মিছিল শুরু করলো। যাচাই বাছাই না করে কোনো গুজব বা উস্কানিতে শিক্ষার্থীদের পা না দেওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, ৭৭,০০০ শিক্ষক নিয়োগে বাছাইয়ের পর নিয়োগের প্রক্রিয়া ঠিক হবে। একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এটা আলোচনা হবে, আলোচনার টেবিলে, সেখান থেকে রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি দলীয় সিদ্ধান্ত? কৃষি গবেষণা কাউন্সিলের আলোচনা সভায় এসএসসির ফল নিয়েও কথা বলেন মন্ত্রী। জানান, নানা সংকটেও ফল সন্তোষজনক হয়েছে, তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোয়েল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। পাশাপাশি মাত্র ৫ মাসের সরকারের বিরুদ্ধে আন্দোলন কতটা সমীচীন তা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। কিছু ক্ষেত্রে অকারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরির অভিযোগও তার। একটি সরকারের ৬ বয়স না হতেই মিথ্যে অজুহাত দিয়ে যারা রাজনীতি করে তারা মূলত এই দেশকে উন্নতি চায় না। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করে ২৪কে বড় করে দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর পল্টনে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের ভিত্তি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের গৌরবের ইতিহাস নয়, বরং দালালির ইতিহাস রয়েছে। রিজভী আরও বলেন, ৭১-এর চেতনা মানুষের মধ্যে ধারণ করা ছিল বলেই ২৪ সালে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। জামায়াতে ইসলামের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেন বিএনপির এই নেতা।
অভিযোগ করেন আওয়ামী লীগের কৃপা পাওয়ার জন্য বিভিন্ন সময়ে তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে জামায়াত। এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ, ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে গাইবান্ধায় ইউনো অফিসে ভাঙচুর করা হয়েছে। দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। নিয়োগ প্রত্যাশীরা জানায় ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে যোগ্য প্রার্থীদের রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়োগ দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ নিয়ে বারবার অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদে উপজেলা পরিষদ কার্যালয় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ নিয়োগ প্রত্যাশীরা। মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামির আপিলের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। পরবর্তী দিনে শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবী। দুপুরে হাইকোর্টের বিশেষ বেঞ্চে হয়েছে এই শুনানি। মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই রায়ে মামলার অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রায়ের পর মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য পাঠানো হয় হাইকোর্টে। গত বছরের ৫ মার্চ আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টায় অভিযুক্ত হিটু শেখ পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে গ্যাস লিকেজ থেকে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুরে হাসপাতালের প্রধান গেটের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুলেন্স চালক দগ্ধ হয়। আগুন ছড়িয়ে পড়লে পাশের ৮টি মোটরসাইকেলও পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরের দিকে হাসপাতাল চত্বরে রোগী নিতে আসে বেসরকারি একটি অ্যাম্বুলেন্স। রোগী ওঠার আগেই হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় সিভিল সার্জন ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিরপুরে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ৫ জনকে আটকের তথ্য থাকলেও ২ জন গ্রেফতার বলে জানাচ্ছে ডিবি। জব্দ করা হয়েছে কিলিং মিশনে ব্যবহার করা অস্ত্র ও গাড়ি। অন্যদিকে উত্তরায় প্রধানমন্ত্রীর আত্মীয়ের ফিলিং স্টেশনের ১.৫ কোটি টাকা অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় এখনও কাউকে ধরা যায়নি। বিস্তারিত সাব্বির আহমেদের আরও একটি প্রতিবেদনে। পল্লবীর মিল্লাত ক্যাম্প মাদক ব্যবসার বিরোধে রবিউল ইসলাম সানিকে কুপিয়ে হত্যা করা হয় গত বছরের জুনে। তখনই সামনে আসে বেশ কয়েকজন অপরাধীর নাম। আকাশ, রাব্বি, ল্যাংড়া রুবেল সবাই মিলে মারছে, পায়ে গুলি করছে, আবার হাতে। শুধু মাদক নয়, ৫ আগস্টের পর পল্লবী থানায় হামলা, লুটপাটেও অভিযুক্ত রুবেল। চলতি বছরের ৭ আগস্ট বিএনপি নেতা আলমগীরকে হত্যা চেষ্টায় আবারও আলোচনায় আসে তার নাম। ওই গুলির ঘটনায় রুবেল, শাকিল, মাখন, পারভেজ ও রাব্বি নামে ৫ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেলেও ২ জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে ডিবি। ল্যাংড়া রুবেল নামে একটা নাম এসেছিল, তো ওই গোলাগুলির ঘটনায় আমরা ওই মেন আসামিকে গ্রেপ্তার করেছি, আর ওই ব্যবহৃত গাড়িটা উদ্ধার করেছে এবং অন্য যে আসামি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের এখন অভিযান চলমান আছে। এদিকে বাড্ডায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক হয়েছেন ৪ জন। তাদের নামে একাধিক মামলা থাকার কথাও জানিয়েছে গোয়েন্দারা। এছাড়া সাবেক সেনা কর্মকর্তার পরিচয়ে বিপুল অর্থ আত্মসাতে গ্রেপ্তার হয়েছে এক প্রতারক। সে কখনো নিজেকে লেফটেন্যান্ট কর্নেল, কখনো পুলিশের এসপি, কখনো পুলিশের ডিসি, কখনো র্যাবের ডাইরেক্টর, এভাবে তার কাছ থেকে 4টে আইডি কার্ড পাওয়া গেছে। চুক্তিপত্র আছে, ইভেন দো ভুয়া দেখে অ্যাডভার্টাইজ দেখে পে অর্ডারও নিয়েছে, ব্যাংক ড্রাফটও নিয়েছে। এই প্রতারণার অভিনব কৌশল আর কি, এটা বিশ্বাসযোগ্য করার জন্য। উত্তরায় প্রধানমন্ত্রীর আত্মীয়ের ফিলিং স্টেশনে অস্ত্র ঠেকিয়ে ১.৫ কোটি টাকা ছিনতাইয়ে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দারা। সাব্বির আহমেদ, স্টার নিউজ,
ঢাকা। রাজধানী গেন্ডারিয়ায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে তোপের মুখে পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। এ সময় ব্যবসায়ীরা গেন্ডারিয়া সূত্রাপুর মোড় অবরোধ করলে অভিযান বন্ধ করে ফিরে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিটি কর্পোরেশন বলছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই ছিল তাদের এই অভিযান। গ্যান্ডারিয়ার ফুটপাতে অবৈধভাবে অস্থায়ী দোকান উচ্ছেদ করতে এবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার বেলা 12টায় শুরু হওয়া অভিযানের শুরুতেই দুটি ভ্যান গুড়িয়ে দিলে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা। আমাদের উচ্ছেদ করে এখানে ফুলের বাগান বানাবে ফারুক ভাই, ও ভাই আমাদের পেট তো আগে পেটের জায়গা দেন, আমরা কি করে রাখামো? মাঝে ব্যবসা করুক, রাস্তাঘাটে ব্যবসা করে খাইতে আমরা পোলা বললে কই যাবো আমরা। এরপর গ্যান্ডারিয়া এবং সূত্রাপুরের মোড় অবরোধ করে তাদের উপর চড়াও হন ব্যবসায়ীরা। তাদের দাবি, আগে নিতে হবে বিকল্প ব্যবস্থা, এরপরে উচ্ছেদ। আমরা গরিব মানুষ, আমরা টপলা পান্ডাই, আমার স্বামী আছে, আমরা কি করে খাবো? খাল নদী, আমরা এই নদীতে বই দোকান করছি, ওখানে আমরা কই যাম? বাসা মানুষ বমি হাত দিয়েছে, এই কই দেখাইতাছি যে জানি কইলে এগুলি কইলে নেব। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি, উচ্ছেদ অভিযানের আগে নোটিশ দেয়া হলেও ভ্রুক্ষেপ নেই ব্যবসায়ীদের, ফলে এখনও ফুটপাত থেকে সরেনি অবৈধ স্থাপনাও। রাস্তা দখল করে কেউ যেন জনসাধারণের দুর্ভোগ না ঘটাতে পারে, সেজন্যই আমাদের অভিযান। আমি জাস্ট গত সপ্তাহে অভিযানটা করে গিয়েছিলাম। তারপরেও আসলে মানুষ পুনরায় একই ধরনের অপরাধগুলো করছে, তো সেটি আসলে আমাদের পক্ষ থেকে সরকারের নির্দেশনা হচ্ছে যে রাস্তা সম্পূর্ণভাবে চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। যদিও বাধার মুখে উচ্ছেদ অভিযান শেষ না করেই ফিরে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।